আপনার সবগুলো আবার রিভার্স হয়ে যাবে, বুঝছেন? সবগুলো আবার কি হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে যদি আপনি সবগুলাকে আবার, যেহেতু বিষয়টা কি হয়ে গেছে, যে জিনিসগুলো ঘটছিল সেই জিনিসগুলো আবার কি হয়ে গেল, রিভার্স হয়ে গেল। তার মানে কোনো অ্যাকাউন্ট, মানে যেগুলো ছিল সবগুলো আবার কাটতে হবে। এখন আমরা তো আর এটা খাতা কলম না যে মানে এখানে কেটে ফ্লুইড দিয়ে কেটে আবার লিখলাম, ঠিক আছে? তো এখানে কাটার উপায় হলো যে আপনাকে রিভার্স এন্ট্রি দিলেই সেগুলো কেটে যাবে, ঠিক আছে? যা যা করছিলেন আগে সেগুলো উল্টা উল্টো করতে হবে। সেলস রেভিনিউকে ডেবিট করতে হবে 30,000, ক্যাশকে ক্রেডিট করতে হবে 30,000, আর সেকেন্ডের ক্ষেত্রে ইনভেন্টরিকে ডেবিট করতে হবে 25,000, আর কস্ট অফ গুডস ক্রেডিট করতে হবে 25,000। বলেন এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলেন। স্যার, আমি যদি ওইখানে সেলস রিটার্ন দেই তাহলে ওটা কি ইয়াই বোঝাবে, রেভিনিউ বোঝাবে? সেলস রিটার্নই লেখে আসলে, সেলস রিটার্ন আর সেলস রেভিনিউ। সেলস রিটার্ন আসলে আলটিমেটলি যে সেলস রেভিনিউ কি কমায় দেয়, ঠিক আছে? তো ওই ইদার ওয়ে ইট উইল বি কারেক্ট, বুঝতে পারছেন? জি স্যার। তারপর আর কারো কোনো কোশ্চেন আছে টিল নাও? বল। স্যার 19 নাম্বারটা একটু সমস্যা হচ্ছে স্যার, জানুয়ারি 19। আচ্ছা, আমরা মানে ই করি, মানে সিকেন্সিয়ালি যাই। সেটা হলো যে January 13 পেইড 12/4 of loan of in loan of, আচ্ছা, লোন ইন ক্যাশ, ও অফ হবে না এখানে আর কি। সো 12/4 লোন সে পরিশোধ করে দিচ্ছে। 12/4 মানে আসলে হলো যে মানে 3/1 তাই না? তো লোন ছিল 60,000 টাকা। হুম। তো সে কি করছে, এই 20,000 টাকা পে করে দিয়েছে। তাহলে যদি 20,000 টাকা পে করে দেয় তাহলে কি হবে, নোটস পেয়েবল কি হয়ে যাবে, কমে যাবে। নোটস পেয়েবল কমে গেলে নোটস পেয়েবল হবে ডেবিট, যেহেতু লাইবিলিটি কমে গেল, আর যেহেতু ক্যাশ কমে গেল ক্যাশ হবে ক্রেডিট। কত টাকা, 20,000 টাকা। আচ্ছা, এখন বলছে 15 নম্বরটা, স্বপ্ন রিসিভ 60,000 অ্যাডভান্স ফ্রম এ কাস্টমার্স ফর টি শার্ট হুইচ উইল বি ডেলিভার্ড অন February 3। স্বপ্ন কি করবে, অ্যাডভান্স রিসিভ করছে। যদি আমরা কোনো কিছুর অ্যাডভান্স রিসিভ করি কিন্তু আমরা যদি সেটার সার্ভিস না দিই, সেটা আমার জন্য কি হয় জানো, সেটা আমার জন্য অবশ্যই লাইবিলিটি। তার মানে আমি যেহেতু ক্যাশ পেলাম তাহলে 60,000 ক্যাশ প্লাস হবে বা ক্যাশ ডেবিট হবে 60,000। আর এটা যেহেতু আমি এখনো ডেলিভার করি নাই, তাহলে কি হবে, আর্নার্ড রেভিনিউ অথবা আর্নার্ড সেলস রেভিনিউ হবে ক্রেডিট 60,000 টাকা। ক্যাশ ডেবিট, কেন 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 ক্যাশ বেড়ে গেল, কারণ আমার একটা লাইবিলিটি বেড়ে গেছে, ঠিক আছে? আমরা টাকা পাইছি কার কাছ থেকে, আমরা টাকা পাইছি অ্যাডভান্স স্যার, হিসেবে। এখন এটা আমার জন্য আমাদের জন্য revenue। হ্যাঁ বল। অ্যাকাউন্ট রিসিভেবলে হবে না স্যার, আমার ডেবিট হবে না? না না না, এখানে রিসিভ 60,000 যদি আপনি রিসিভ করেন তাহলে আপনার ক্যাশ বেড়ে যাবে আপনার বিজনেসে, তাহলে ক্যাশকে ডেবিট করবেন, ক্যাশকে প্লাস করলেন 60,000। আর কেন বেড়ে গেল, কারণ হলো যে আপনার একটা লাইবিলিটি বেড়ে গেছে, ঠিক আছে? আপনি এখনো সেই কাজটা করেন নাই। যে পর্যন্ত কাজটা করবেন মানে আপনি করবেন না, বা আপনি ওই সার্ভিসটা না দিবেন, বা আপনি ওই প্রোডাক্টটা ডেলিভারি যে পর্যন্ত না করবেন সেই পর্যন্ত এটা আপনার জন্য লাইবিলিটি। সেটার নাম হবে আর্নার্ড সার্ভিস, আর্নার্ড সেলস রেভিনিউ, ঠিক আছে? যখন আপনি যদি 1 মাস পরে, যে আজকের পর থেকে 1 মাস পরে যদি আপনি সেই প্রোডাক্টটা ডেলিভারি করে দেন, তখন কি হবে, এই আপনার লাইবিলিটিটা কমে যাবে, এই অব্লিগেশনসটা, দায়টা কমে যাবে, এটা হয়ে যাবে ডেবিট তখন। আর আপনি যেহেতু তখন আপনি প্রোডাক্ট ডেলিভারি করলেন, তখন আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে আমি আজকে বিক্রি করলাম, তাহলে সেলস রেভিনিউ আপনি তখন ক্রেডিট করবেন। স্যার এটার ইনপুট কয়টা হবে তাহলে? আজকে যেহেতু একটা ঘটনা ঘটছে আজকে একটাই হবে, যেহেতু ভবিষ্যতের ঘটনা এখন আমরা জানি না, ভবিষ্যতে কবে ঘটবে, যখন যদি আসে সেটা তখন আরেকটা হবে আর কি, বুঝতে পারছেন? এখন যেটা করছে সেটাকে আমরা লিখবো। এখন আমরা জানি যে আমরা 60,000 রিসিভ করছি, শেষ। কেন রিসিভ করছি, 60,000 রিসিভ করার ফলে আমাদের একটা লাইবিলিটি ক্রিয়েট হয়েছে বিকজ অফ অ্যাডভান্স। সেই অ্যাডভান্সটা আমাদের জন্য একটা লাইবিলিটি, তার মানে লাইবিলিটি বেড়ে যাবে আর ক্যাশ বেড়ে যাবে।
তারপরে বলছে স্যালারি ইজ ইনকার্ড 30,000 বাট পোস্টপোনস দ্য পেমেন্ট ইন ফেব্রুয়ারি। ইনকার্ড মানে হলো যে স্যালারি ঘটে গেছে, স্যালারি মানে স্যালারি আসলে দিতে হবে, ওই লোকটা আপনার জন্য কাজ করে ফেলছে, স্যালারি মানে 19 তারিখে এসে আসলে স্যালারি কি হয়ে গেছে আপনার জন্য ডিউ হয়ে গেছে। ডিউ কখন হয়? যখন একটা মানুষ আপনার জন্য কাজ করে, ঠিক আছে? তার 19 তারিখে আপনাকে তার স্যালারি দেওয়ার কথা ছিল, কিন্তু আপনি কি করছেন? আপনি বললেন যে আমি স্যালারি দিব না। পোস্টপোন মানে হলো যে পিছিয়ে দেওয়া, বা পোস্টপোন মানে হলো যে স্থগিত করা। তো আপনি স্থগিত করে দিলেন তার, মানে বললেন যে আমি পরের মাসে দিব, ঠিক আছে? তখন আপনার কি করতে হবে? যেহেতু আমরা জানি যে যেই খরচ, মানে যদি কোনো মাসের খরচ হয় বা কোনো পিরিয়ডে যদি খরচ হয়, সেই খরচটাকে সেই মাসেই আমাদের রেকর্ড করতে হয়, যদি আমরা টাকা পেমেন্ট করি অথবা নাও করি, ঠিক আছে? ডাজন্ট ম্যাটার, বাট উই নিড টু রেকর্ড দ্যাট, ঠিক আছে? তো এখানে যেহেতু আপনি খরচ করে ফেলছেন, যেহেতু আপনার ডিউ হয়ে গেছে, তাহলে আপনার কি লিখতে হবে? স্যালারিস এক্সপেন্স লিখতে হবে হলো যে 30,000, সরি 3,000। আর যেহেতু আপনি টাকাটা পে করেন নাই, সেক্ষেত্রে আপনার লিখতে হবে স্যালারিস পেয়েবল ক্রেডিট 3,000, ঠিক আছে? এটা যদি আপনি না করেন, রেকর্ড না করেন, তাহলে আপনার প্রফিট এবং লস মানে ডিফারেন্ট দেখাবে, অ্যাকচুয়ালটা দেখাবে না। কারণ এই বছরে এই স্যালারি এক্সপেন্সটা এই বছরের খরচ, আপনি টাকা পেমেন্ট করেন এটা সমস্যা নাই, কিন্তু এই খরচটা এই বছরের। এই খরচটা আমরা কেন করছি? কারণ হলো আমরা সেলস কে ফ্যাসিলিটেট করার জন্য, সেল করার জন্য আমরা এই খরচটা করছি। তাহলে আমরা যখন প্রফিট বের করতে যাব ওই পিরিয়ডে, তাহলে আমাদের কি নিয়ে আসতে হবে? যে এই টোটাল সেল প্রডিউস করার জন্য যাবতীয় যত খরচ হয়েছে পুঙ্খানুপুঙ্খনে সব রিলেভেন্ট এবং রিলেটেড খরচ নিয়ে আসতে হবে। আপনি যদি এটাকে পরে রেকর্ড করেন, যখন পেমেন্ট করবে তখন রেকর্ড করেন, তখন কি হবে? এই মাসের একটা খরচ অন্য মাসে চলে যাবে, তার মানে এই মাসে খরচ কম দেখাবে আর অন্য মাসে খরচ বেশি দেখাবে। এজন্য এই মাসের খরচ এখানে এখনই রেকর্ড করতে হবে, এখনই বলতে হবে যে স্যালারিস এক্সপেন্স আমি রেকর্ড করে ফেললাম, কিন্তু এটা পেমেন্ট পরে করবো, ঠিক আছে? স্যালারিস এক্সপেন্স কে লিখতে হবে ডেবিট 3,000, আর স্যালারিস পেয়েবল হবে ক্রেডিট 3,000 টাকা। বুঝতে পেরেছেন সবাই? তারপর 20 নাম্বারটা, স্বপ্ন is planning to open a new outlet near Daffodil University main gate. Their estimated investment will be around 5 lakhs. এটার ডেবিট ক্রেডিট কি হবে? এটা ডেবিট ক্রেডিট হবে হলো যে বিল্ডিং ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে 5 লাখ। স্যার এটা তো প্ল্যানিং করতেছে, এখানে কোনো ট্রানজাকশন হয়নি, এটা কি নো ট্রানজাকশন হওয়ার কথা না? জি স্যার, এটা এ বলতেছেন নো এটা ট্রানজাকশন আর কিছু হয় না নো ট্রানজাকশন তো হবে না। স্যার, এটা তো প্ল্যানিং করতেছে, এখানে তো এখনো ইয়া করেন স্যার, আউটলেটটা তো খোলে না। কিন্তু আমি তো হলো যে এইভাবেই করে আসছি, আমাকে নাম্বার দিয়ে আসছে, তাহলে মনে হয় আমাদের টিচাররা ভুল জানতো। হ্যাঁ, এটা একটা নো ট্রানজাকশন হবে। সো এটা একটা নো ট্রানজাকশন, যেটা এখনো প্ল্যান করতেছে, এটা কোনো ট্রানজাকশন না, ঠিক আছে? এখনো ট্রানজাকশন হয় নাই, এখানে কোনো টাকা পয়সার লেনদেন হচ্ছে না এখনো, যখন হবে তখন সেটা ট্রানজাকশন হবে। জানুয়ারি 31 হলো যে পেইড 10,000 টাকা ইন ক্যাশ অফ রেন্ট অফ 40,000। এটা কি বলছে? যে আমাদের রেন্ট হলো টোটাল 40,000 31 তারিখ গেছে, জানুয়ারি 31 তারিখে, কিন্তু আমরা পে করলাম 10,000 টাকা। তার মানে আমাদের আসলে রেন্ট এক্সপেন্স কত? রেন্ট এক্সপেন্স হলো যে 40,000, রেন্ট এক্সপেন্স ডেবিট হবে 40,000। এখন এই 40,000 এর মধ্যে আমি পে করছি কত টাকা? করছি 10,000 টাকা, তার মানে ক্যাশ চলে গেছে 10,000 টাকা, ক্যাশ ক্রেডিট হবে 10,000। বাকি 30,000 টাকা কি হবে? বাকি 30,000 টাকা যেহেতু আমি পে করি নাই, বাকি 30,000 টাকা হবে রেন্ট পেয়েবল ক্রেডিট 30,000 টাকা। কি বুঝতে পারছেন সবাই? স্যার আরেকবার বলেন এটা। রেন্ট হলো যে টোটাল আপনি
এক মাস ভাড়া মনে করেন যে আপনি স্পেসটা ব্যবহার করছেন, তো আপনার রেন্ট তো আসলে খরচ হয়ে গেছে 40,000 টাকা। আমি একটু আগে বললাম যে আসলে ওই যে যেই বছর বা যেই মাসের খরচ তখনই আপনার কি করতে হবে, রেকর্ড করতে হবে, যদি আপনি একটা ট্রু পিকচার পেতে চান বিজনেসের, বিজনেসের প্রফিট এবং লসের ট্রু পিকচার পেতে চান। তো তার মানে আমাদের পুরো রেন্ট এক্সপেন্সটাকেই রেকর্ড করতে আপনার মাস শেষ হয়ে গেছে, আপনার আসলে এটা লিখতে হবে যে এত টাকা খরচ করছেন। এখন আপনি ওই খরচের পার্ট অফ দ্য খরচ আপনি ক্যাশে পে করছেন, কিন্তু বাকিটা আপনি বাকি রাখছেন, ঠিক আছে? তাহলে আপনার কি লিখতে হবে, রেন্ট এক্সপেন্স এখন আমরা আলাদা করে লিখতে পারি যে রেন্ট এক্সপেন্স ডেবিট 10,000 টাকা আর ক্যাশ ক্রেডিট 10,000 টাকা। আবার লিখতে পারি যে রেন্ট এক্সপেন্স আবেবল ক্রেডিট 30,000 টাকা। একসাথে লিখতে পারি হলো যে রেন্ট এক্সপেন্স, টোটাল রেন্ট এক্সপেন্স হলো যে ডেবিট বেড়ে গেল, খরচ হয়ে গেছে 30,000 টাকা। এই 30,000 টাকার মধ্যে আমরা 10,000 টাকা পে, সরি 40,000 টাকা, এই 40,000 টাকার মধ্যে আমরা পে করে দিলাম 10,000 টাকা, তার মানে ক্যাশ চলে গেল 10,000, ক্যাশ ক্রেডিট। আর বাকি 30,000 টাকা কি হবে, আমার একটা লাইবিলিটি ক্রিয়েট হবে, আমি ওটা দেই নাই। বুঝতে পারছেন নাকি এখনো কনফিউজ বলেন? জি স্যার, বুঝছি। ওকে ফাইন। সো তারপর আর কি স্যার বলেন। স্যার আমাদের কি ডেবিটের যে ট্রানজাকশন গুলো এগুলো কি সবার আগে লিখতে হবে তারপরে ক্রেডিট লিখতে হবে? ও আপনাদের পরীক্ষা কিন্তু ছক কেটে করতে হবে, জার্নাল করতে হবে, ঠিক আছে? ছক ছাড়া জার্নাল করবেন না। ছক ছাড়া জার্নাল করলে হ্যাফেজার্ড করে ফেলেন আপনারা, ঠিক আছে? এটার ছক ওই যে আপনার দেখবেন যে ওই ড্রাইভে দেওয়া আছে, ঠিক আছে, কিভাবে ছক করে করতে হয়। প্রথমে ডেট থাকবে, তারপরে থাকবে পার্টিকুলার্স, তারপরে থাকবে ডেবিট টাকা ক্রেডিট টাকা, ঠিক আছে? ছক কেটে কেটে করবেন। আপনার কুইজের খাতায় উল্টাপাল্টা করে টোরে কি কি করছেন এক একজন, সো মানে এটা আপনারা করবেন, ছক কেটে করবেন। ছক কেটে না করলে কিন্তু নাম্বার পাবেন না, ঠিক আছে? আর লেজারও ছক কেটে করতে হবে, হ্যাঁ। লেজারটা কিভাবে করতে হবে, লেজার করার সিস্টেম তো আপনারা জানেনই, যে ক্যাশের যদি আপনাদের ব্যালেন্স বের করতে বলে, তাহলে যেখানে যেখানে ক্যাশ আছে, যেসব যেসব ট্রানজাকশনের ক্ষেত্রে, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে, করে আমাদের ডেট অনুযায়ী সেটা লিখতে হবে যে কোন তারিখে ক্যাশ ডেবিট, কোন তারিখে ক্যাশ ক্রেডিট করে সেগুলো হলো যে ব্যালেন্স বের করতে হবে। সবগুলো ডেবিট যোগ করতে হবে, সবগুলো ডেবিট থেকে ক্রেডিট বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাবো ক্যাশের ব্যালেন্স কত। সিমিলারলি সেলস রেভিনিউর ক্ষেত্রে অবশ্যই এটা ছোট হবে, হয়তো 2টা বা 3টা এন্ট্রি বা একটা এন্ট্রি হবে, হ্যাঁ। বুঝতে পারছেন? তারপরে যে এই ধরনের কোশ্চেন থাকতে পারে যে হোয়াই অ্যাডজাস্টিং এন্ট্রিজ আর প্রিপেয়ার্ড, জাস্টিফাই উইথ এক্সাম্পল। তারপরে থাকতে পারে ওই যে বলছিলাম আপনাদেরকে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, যে এই ধরনের জিনিসপত্র আইডেন্টিফাই, কি জানো কই নিচে যেটা বলা আছে, আইডেন্টিফাই ইচ অ্যাকাউন্টস ইনটু কারেক্ট টাইপ। এটা হলো যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের নাম দেওয়া থাকবে। আর্ন সার্ভিস রেভিনিউ কি, আপনি লিখলেন অ্যাসেট, হ্যাঁ, কিন্তু এটা হবে লাইবিলিটি। প্রিপেড রেন্ট এক্সপেন্স কি, অ্যাসেট। ব্যাংক কি, ব্যাংকটা অ্যাসেট। কস্ট অফ গুডস সোল্ড কি, এটা হলো একটা এক্সপেন্স, লিখতে হবে। অথবা থাকতে পারে যে আপনার যে এইগুলার ব্যাখ্যা করেন, আর্ন সার্ভিস রেভিনিউ কি, হ্যাঁ। তখন আপনাদের লিখতে হবে যে আর্ন সার্ভিস রেভিনিউ হলো যে যদি কখনো আমরা মানে কোন ক্লায়েন্ট যদি আমাদেরকে অ্যাডভান্স টাকা দিয়ে দেয় কোনো এক তারিখে, মানে আপনার উদাহরণ দিবেন যে জানুয়ারি 10 তারিখে কোনো একজন ক্লায়েন্ট আমাদেরকে 1 লাখ টাকা অ্যাডভান্স করে দিল, তো সেই দিন আমাদের ক্যাশ বেড়ে যাবে বিজনেসের, আমরা লিখবো ক্যাশকে ডেবিট লিখবো, আর আর্ন সার্ভিস রেভিনিউকে ক্রেডিট লিখবো। আর্ন সার্ভিস রেভিনিউ আসলে একটা লাইবিলিটি, ঠিক আছে? এবং যখন আমি এই যে লাইবিলিটি কেন, কারণ আমি টাকা পেলাম কিন্তু সেটা আমরা এখনো সেটার সার্ভিস দেই নাই, এটা আমাদের জন্য একটা অব্লিগেশনস। এই অব্লিগেশনসটা তখনই হলো যে মিট আপ হবে যখন আমরা সার্ভিসটা দিয়ে দিব, এভাবে লিখতে হবে। সিমিলারলি প্রিপেড রেন্ট এক্সপেন্স কি লিখতে হবে, যেরকম যে
আমি যদি আগেই অ্যাডভান্স আমার কোনো খরচ দিয়ে দেই তখন সেটা একটা আমার জন্য প্রিপেড রেন্ট এক্সপেন্স হবে এবং সেটা আমার জন্য অ্যাসেট হিসেবে কাউন্ট হবে। এই ক্ষেত্রে আমাদের জার্নাল হবে প্রিপেড এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট, যদি আমরা ক্যাশ টাকা দিয়ে প্রিপেড এক্সপেন্সটা দেই। স্যার অবশ্যই স্যার রেফারি একটা ছাড়া অনেকগুলো আছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক স্যার আছে। আমাদের জার্নালে যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে তো আমাদের লেজার বা যা কিছু আছে এগুলোতেও তো ভুল হয়ে আসবে। তাহলে স্যার আমরা কি হ্যাঁ, পার্সিয়াল কোনো পাবো? জার্নাল ভুল হলে লেজার ভুল হবে। এই মার্কস নাম্বার থাকবে, ঠিক আছে। জার্নালে অনেক মার্কস থাকবে, 10 থাকবে। ওদের তো 7 ছিল, আপনার 10-এর মতো থাকবে জার্নালে। জার্নাল ভালো করে পড়েন, খুব ইম্পর্টেন্ট। সো এই আর কি, আর কি দরকার আর বলেন? আর তো শেষই, এখন আছে হলো যে আপনার এই হ্যাঁ কোশ্চেন 4 কোশ্চেন কত? এটা তো আপনাদেরকে আমি করে দিয়েছিলাম না? এই তো অলরেডি করা আছে। স্যার আমাদের করার নাই স্যার। কাদের করেন এটা? কোন বি কোন সেকশনে সেকশন? স্যার। কোন সেকশন? স্যার বি স্যার। বিতে বিতে করানো হয় নাই? না স্যার। কি বলেন? বিতে এটা করানো হয় নাই? যে যে এখন আপনারা যেটা দেখতেছেন উইন্ডোতে, এটা আপনারা ক্লাসে করেন নাই? করানো হয়েছে, অবশ্যই করানো হয়েছে। স্যার করানো হয়েছে হয়েছে স্যার, হয়েছে। বিতে। আপনারা থাকেন না তো। স্যার আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, এটা হলো যে এই ধরনের একটা কোশ্চেন থাকবে, সেটার মার্কস মোটামুটি 12 এরকম থাকবে। হ্যাঁ, হয়তো 10-12 এরকম থাকতে পারে কোশ্চেন। সো কি হবে দেখেন, তো এখানে এটা একটা আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। আনঅ্যাডজাস্টেড মানে হলো যে অ্যাডজাস্টমেন্টের কিছু এন্ট্রি দেওয়া থাকবে, যেমন যে নিচে এগুলা হলো অ্যাডজাস্টমেন্টের এন্ট্রি আর কি। হ্যাঁ, যে প্রিপেড স্যালারিজ, ইকুইপমেন্ট এর কি অবস্থা, কি হয়েছে না হয়েছে। তো এখন এখানে দেখেন, এখান থেকে আমরা কি করতে পারি আসলে ট্রায়াল ব্যালেন্স থেকেই। ট্রায়াল ব্যালেন্স হলো যে আসলে এ যাবৎ কাল পর্যন্ত এই মানে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত আসলে একটা বিজনেসের যত ঘটনা ঘটছে বা আপনার যত অ্যাকাউন্ট আছে সেগুলো সবগুলোর ব্যালেন্স, এটার বাইরে আসলে এই বিজনেসের কোনো হিসাব নাই। এই ট্রায়াল ব্যালেন্সের বাইরে কোনো হিসাব নাই, সব হিসাব এখানে আছে। তো সব হিসাব যদি এখানে থাকে, এখান থেকে আমরা আসলে কি বের করতে পারবো? এখান থেকে আমরা বের করতে পারবো, কারণ এখানে কেন সব হিসাব আছে, কারণ এই আমাদের চোখের, আমাদের বিজনেস যত ধরনের ট্রানজাকশনই হয়েছে, আমরা অ্যাকাউন্টেন্ট হিসেবে কি করছি, সব কিছু রেকর্ড করছি জার্নালের মাধ্যমে। হ্যাঁ, সেই জার্নাল যখন আমরা রেকর্ড করছি, ডেবিট ক্রেডিট লিখছি, তখন অটোমেটিক্যালি আমাদের ব্যালেন্স বের হয়ে গেছে প্রতিটা অ্যাকাউন্টের। ক্যাশের ব্যালেন্স বের হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল বের হয়েছে, যা যা আছে রিলেভেন্ট। এখানে সহজেই বিজনেসের ওই নির্দিষ্ট পিরিয়ডে, মানে বিজনেসের মেন অপারেশন কি আসলে, যদি মার্চেন্ডাইজিং বিজনেস হয়, যে কিনবে আর বিক্রি করবে, ঠিক আছে, এটাই তার মেন অপারেশন, মেন কাজ। একটা বিজনেস আপনি সবকিছু কিনে বসে থাকলেন, কিন্তু আপনি হলো যে আপনি কিছু করলেন না, আপনি কিনলেন না, বিক্রি করলেন না, তাহলে বিজনেস রান করবে না। এই বিজনেসের কাজই হলো যে সে কিনবে কম দামে, সে বেশি দামে বিক্রি করার জন্য চেষ্টা করবে আর কি। হ্যাঁ, সো আমাদের দেখবো যে আসলে সে
কত টাকা বিক্রি করলো এবং এই বিক্রি করার জন্য তার কি পরিমাণ খরচ হয়েছে, ঠিক আছে, সেটা আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো, এখান থেকে পাবো আমরা যে তার আসলে বিক্রি কত আর টোটাল খরচ কত হলো এই একটা বছরে। তো এখন দেখা গেল যে কিছু জিনিসপত্র বাদ পড়ে গেছে, হ্যাঁ, কিছু ট্রানজেকশন আমরা বাদ পড়ে গেছে কোনোভাবে, সেগুলোকে আমরা কি করতে হবে, সেগুলোকে আমাদের আবার ইনক্লুড করতে হবে। কি বাদ পড়ে গেছে? প্রিপেড স্যালারিজ এক্সপায়ার্ড অ্যামাউন্টিং টু 6000। প্রিপেড স্যালারিজ মানে কি, আপনি আগের থেকে স্যালারিজ দিয়ে রাখছিলেন, ঠিক আছে, বছর শেষে 6000 টাকা কমে গেছে সেই প্রিপেড স্যালারিজ থেকে। কেন কমে যায়, কখন কমে যায়? যদি কোনো একজন আপনার জন্য কাজ করে তখনই তো আসলে স্যালারি মানে প্রিপেড স্যালারিটা কমে যাবে, তাই না? এই ফান্ড থেকে টাকাটা কমে যাবে। তার মানে কেউ একজন 6000 টাকা কাজ করছে, হ্যাঁ, যাকে আমি আগের থেকে প্রিপেড স্যালারি দিয়ে রাখছিলাম, সে 6000 টাকা কাজ করছে। তার মানে আমি কি লিখতে হবে আমার এই যে প্রথমটার ক্ষেত্রে, যেহেতু সে কাজ করছে আর এটা তাকে যেহেতু টাকাটা দিলাম, সরি মানে এখন যে সে কাজ করছে এবং যেহেতু হলো যে কিভাবে এটাকে হাউ টু পুট ইট আউট, মানে এটা একটা বিজনেসের জন্য খরচ, মানে হলো যে এই 6000 টাকা এগুলো একটা কাজ করছে এবং তাকে আমি 6000 টাকা দিব, ঠিক আছে, দেওয়ার কথা, কিন্তু অলরেডি আমি তাকে 18,000 টাকা দিয়ে রাখছি আগের থেকেই, ঠিক আছে। সো আমাকে নতুন করে তাকে 6000 টাকা দিতে হবে না, আমার লিখতে হবে যে আমার স্যালারি এক্সপেন্স হলো 6000 টাকা, আর আমরা লিখবো না যে ক্যাশ ক্রেডিট, আমরা লিখবো হলো প্রিপেড স্যালারিজ ক্রেডিট, কারণ অলরেডি আমরা আগে থেকে একটা ফান্ড ক্রিয়েট করে রাখছি, অলরেডি তাকে আমরা দিয়ে রাখছি, ঠিক আছে। তাহলে বছর শেষে আমার লিখতে হবে স্যালারিজ এক্সপেন্স একটা খরচ হইলো 6000 টাকা, আর আমার যে প্রিপেড স্যালারিজ ছিল, যে ফান্ড ছিল, যে অ্যাসেটটা ছিল, সেই অ্যাসেটটার থেকে ভ্যালু কমে যাবে 6000 টাকা, ঠিক আছে। আমার অ্যাডভান্স স্যালারি আর নো লঙ্গার 18,000, ইট ইজ নাও 12,000। ওকে, সো এটার প্রথমটা জানানো হবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট 6000 টাকা আর প্রিপেড স্যালারিজ ক্রেডিট হবে 6000 টাকা। তাহলে আমাদের স্যালারিজ এক্সপেন্স আগে ছিল 70,000 টাকা, নতুন করে আরো 6000 টাকা অ্যাড হবে, তাহলে হবে স্যালারিজ এক্সপেন্স হবে 76,000 টাকা। আর আমাদের প্রিপেড স্যালারিজ এর ভ্যালু কত হবে? প্রিপেড স্যালারিজ এখন আর নো লঙ্গার 18,000, যেহেতু 6000 টাকা এখান থেকে কমে গেছে, তার মানে আমাদের প্রিপেড স্যালারিজ এর ভ্যালু হবে 12,000। প্রথমটা গেল, প্রথমটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, সো সেকেন্ড হলো ইকুইপমেন্ট হ্যাজ এন এস্টিমেটেড লাইফ অফ 10 ইয়ার্স। সো ইকুইপমেন্টের ভ্যালু হলো 3 লাখ। যদি আপনি ইকুইপমেন্ট বছরের শুরুতে কিনে তাহলে আপনি 3 লাখ টাকা দিয়ে কিনছেন। তো এখন এই ইকুইপমেন্টটা 10 বছর টিকে, তার মানে 10 বছরে আপনি ইকুইপমেন্টের পুরো টাকাটা খরচ করে ফেলবেন বিজনেস পারপাসে, বিজনেসের অপারেশন, ঠিক আছে। বিজনেসের অপারেশন, মেইন অপারেশন কি? সে কিনে এবং বিক্রি করে, ঠিক আছে। সো এই বিক্রি করা হলো যে তার মেইন অপারেশন, ঠিক আছে। সো এই অপারেশন মানে মেইন অপারেশন অ্যাক্টিভিটি করার জন্য ইউ উইল আপনি কি করবেন, এই পুরোটাই ইউ উইল ইউজ দিস 3 লাখ ফর দ্য পারপাস অফ ইকুইপমেন্ট, ঠিক আছে। তার মানে এটা আপনার জন্য একটা খরচ, আপনি 10 বছরে 3 লাখ টাকা খরচ করতেছেন, খরচ করে ফেলতেছেন, ব্যয় করে ফেলতেছেন। তার মানে প্রতি বছর প্রথম বছর আপনি কত টাকা খরচ করতেছেন? 30,000 টাকা, তাই না, ইকুইপমেন্টের। এখন ইকুইপমেন্ট যে আপনি খরচ করে ফেলতেছেন, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা তো কোনো রসিদ নাই, কোনো কিছু নাই, এটা আপনার বছর শেষে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে যে আমি ইকুইপমেন্টের এই বছর ইকুইপমেন্টের কতখানি খরচ করে ফেললাম এই সেলটাকে প্রডিউস করার জন্য, সেটা কত হবে? 30,000 টাকা। এটা একটা এভারেজ বা এস্টিমেশন আর কি, ঠিক আছে। এক্সাক্ট তো আমরা আসলে জানি না কত টাকা খরচ করি, কিন্তু হলো যে অন এন এভারেজ 30,000 টাকা খরচ করলাম। তার মানে এটা কি হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হবে। আর ইকুইপমেন্টের ভ্যালু কি হবে এক বছর শেষে? অবশ্যই আর 3 লাখ টাকা থাকবে না, ইকুইপমেন্টের ভ্যালু কমে যাবে। কত কমবে? আমরা ধরে নিয়েছি যে খরচ হয়ে গেছে 30,000 টাকা, তার মানে ইকুইপমেন্টের ভ্যালু কমবে 30,000 টাকা। ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হবে 30,000 আর ইকুইপমেন্ট ক্রেডিট হবে 30,000 টাকা। তার মানে ইকুইপমেন্টের নতুন ভ্যালু কত হবে? 2,70,000, যেহেতু ইকুইপমেন্টের ভ্যালু 30,000 টাকা কমে গেল। আর এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বলতে কোনো কিছু নাই, তার মানে আলাদা করে নতুন করে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 30,000 টাকার নিচে।
এই অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের নিচে, তাই না? তার মানে স্যার ট্রায়াল ব্যালেন্সে যেটা থাকে না সেটা নতুন করে এন্ট্রি হয়ে যাবে। হ্যাঁ, যেটা থাকবে না সেটা নতুন করে এন্ট্রি হবে। আমি হলো যে ওয়ার্ড ফাইলটা ওপেন করি, তাহলে ইট উইল বি ইজিয়ার ফর ইউ। সো ফার আপনারা কি ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন? দাঁড়ান, ওয়েট। ওকে, দিস ওয়ান ইজ ইউর ওয়ার্ড ফাইল। সো এইখানে দেখেন প্রিপেয়ার স্যালারিজ তাহলে আপডেটেড ব্যালেন্স কত হবে? সো ইট উইল বি 12,000, রাইট? এন্ড স্যালারিজ এক্সপেন্স উইল বি 76,000. So far we have updated for adjusting entries 1, we have updated prepaid salaries, and for the salary, for the same transactions we have updated our salaries expense account also will be updated. And the next one is equipment. So the value of the equipment will be 2,70,000, and there is no such account called depreciation expense, so it will be newly added, right? Depreciation expense, it হবে 30,000. মানে এগুলা কিন্তু আপনাদের মানে করতে হবে এরকম কিছু না, কিন্তু মানে যেগুলো আপডেট করতে হবে আপনাদের নিজেদের মতো করে করে ফেলবেন, ঠিক আছে? যেভাবে সুবিধা হয়। আপনাদের কোশ্চেনে মনে হয় করতে দেয় না, তাই না? তো আপনারা যেটা করবেন যে ওই রাফ খাতায় লিখে ফেললেন যে যেগুলো যেগুলো আপডেট হয়েছে সেগুলোটা রাফ করে ফেললেন, বুঝতে পারছেন? Okay, fine. So the next one is that additional rent of 8,000 is still unpaid and found unrecorded. Additional rate 8,000 টাকা still unpaid, মানে additional আপনার আরো 8,000 টাকার আপনার ভাড়া হইছে, খরচ করছেন আপনি বা থাকছেন এখানে, কিন্তু আপনি এখনো পে করেন নাই সেটা। তাহলে আপনার যদি কোনো জায়গায় থাকেন, কোনো খরচ করেন এবং যদি পে না করেন, সেটার নরমাল এন্ট্রি কি হয়? রেন্ট এক্সপেন্স ডেবিট হয় আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট হয়। তো সেটা আপনি যেহেতু আপনি লিখেন নাই এবং আপনি পাইলেন যে আপনি এটা রেকর্ডই করেন নাই, তাহলে আপনার কি করতে হবে? সেটাকে রেকর্ড করতে হবে। সেটাকে রেকর্ড করলে কি হবে? রেন্ট এক্সপেন্স ডেবিট হবে আর রেন্ট পেবল ক্রেডিট হবে। তার মানে নতুন করে রেন্ট কত হবে? 10,000 অলরেডি ছিল, আরো 18,000 টাকা 8,000 টাকা যোগ হবে, যেহেতু এটা আপনি রেকর্ড করেন নাই। প্লাস যেহেতু এখানে রেন্ট পেবল বলতে কিছু নাই, তাহলে আপনার রেন্ট পেবল লিখতে হবে। Rent payable কত হবে? Rent payable will be 8,000. The next one is the ending inventory count shows that 60,000 remaining. দেখেন ending inventory মানে ending মানে হলো যে বছর শেষে যে ইনভেন্টরি মানে কি আমরা জানি যে একটা বিজনেস যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, বা একটা ফার্ম বা একটা কোম্পানি যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, যেটা সে ট্রেড করে অথবা যাই করুক, কিনে আর বিক্রি করে, সেটা ইনভেন্টরি। আপনি যে দেখলেন 60,000 এখনো রিমেইন মানে এখনো রয়ে গেছে, হ্যাঁ, তার মানে কি ইনভেন্টরি কত ছিল? 3 লাখ। তো এইখান থেকে 60,000 কমে গেছে, তার মানে হলো যে আপনি ইনভেন্টরি ব্যবহার করে ফেলছেন 2,40,000 টাকা। ব্যবহার করা মানে কি? আপনি বিক্রি করে ফেলছেন 2,40,000 টাকার ইনভেন্টরি। হ্যাঁ, তার মানে এটা কি হবে? এটা হবে হলো যে ইনভেন্টরি কমে যাবে 2,40,000 টাকা। আর কেন কমে যাবে? কস্ট অফ গুডস সোল্ড, কারণ সেটা খরচ হয়ে গেছে, ঠিক আছে? ইনভেন্টরি হবে ক্রেডিট হবে 2,40,000 টাকা, আর কস্ট অফ গুডস সোল্ড কে ডেবিট করতে হবে 2,40,000 টাকা। তাহলে ইনভেন্টরির ভ্যালু কত হবে? ইনভেন্টরির ভ্যালু হবে 2,40,000 যেহেতু কমে যাবে 60,000, আর কস্ট অফ গুডস সোল্ড যেহেতু নাই, তাহলে কস্ট অফ গুডস কস্ট অফ গুডস সোল্ড যদি আপনি না থাকে তাহলে কিন্তু আপনি কি বের করতে পারবেন না, আপনার লাভ ক্ষতি বের হবে না। বের হবে এটা হলো যে এই আপনি যখন
এই বিজনেসে যখন লাভ বের করতে যাবেন প্রথম কি করতে হবে, যে এই বিজনেসের মেইন অ্যাক্টিভিটি সেল করা। আপনি কত টাকার সেল করছেন? 5 লাখ টাকার। এখান থেকে প্রথমে বাদ দিতে হবে আপনার এই 5 লাখ টাকার সেল যে করছেন, এই প্রোডাক্ট আপনি কত টাকা দিয়ে কিনছিলেন, এটা হলো কস্ট অফ গুডস সোল্ড। লেখাই আছে অর্থ, এটা দেখেন, এটা সুন্দর একটা ওয়ার্ড, কস্ট অফ গুডস সোল্ড। যে প্রোডাক্ট তৈরি করছেন সেই প্রোডাক্টের দাম কত। কস্ট মানে হলো যে খরচ বা দাম, অফ গুডস মানে পণ্য, সোল্ড বিক্রিত পণ্যের মূল্য। ঠিক আছে? So 1/3 of the office supplies on hand at end of the year. 1/3 অফিস সাপ্লাইস আপনার হাতে আছে এখনো। অফিস সাপ্লাইস কত ছিল? 12,000 টাকা। এখন পর্যন্ত আপনার 3 ভাগের 1 ভাগ আপনার এখনো হাতে আছে, তার মানে বাকি 2 ভাগের 3 ভাগ আপনি ব্যবহার করে ফেলছেন। তাহলে কি হবে? আপনার সাপ্লাইস ব্যবহার করছেন কত টাকা? 8,000 টাকার 3 ভাগের 2 ভাগ হলো 8,000। তার মানে সাপ্লাইসের ভ্যালু 8,000 টাকা কমে যাবে। তার মানে কেন কমে যাবে? কারণ আপনি খরচ করে ফেলছেন। তাহলে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট হবে 8,000 টাকা আর সাপ্লাইস ক্রেডিট হবে 8,000 টাকা। সাপ্লাইসের ভ্যালু যেহেতু অলরেডি দেওয়াই আছে এখানে, তাহলে সাপ্লাইসের ভ্যালু কত হবে? কতখানি হাতে আছে? 4,000 টাকা। সাপ্লাইসের নতুন ভ্যালু হবে 4,000 আর আপনার সাপ্লাইস এক্সপেন্স হবে কত? 8,000। ক্লিয়ার সবাই এই পর্যন্ত? দেখেন আমাদের এই 5টা এন্ট্রির জন্য 5টা দেখবেন যে আপনি আপডেট পাবো আমরা। ঠিক আছে? টোটাল 10টা আপডেট হবে। 4 নাম্বারটা যদি আরেকটু বলতেন। কত নাম্বার? 4 নাম্বার কস্ট অফ গুডস সোল্ড। কাস্ট অফ গুডস সোল্ড হলো যে মানে আপনার বলা হয়েছে যে এন্ডিং ইনভেন্টরি, মানে আপনার বছরের শুরুতে ছিল হলো যে এখানে তো অলরেডি আপডেট করে ফেলছি, ছিল হলো যে 3 লাখ। ঠিক আছে? বছর শেষে যে আপনি দেখতেছেন হলো যে আপনার ইনভেন্টরি হলো যে 60,000 টাকা। ঠিক আছে? তার মানে আপনি ইনভেন্টরি বিক্রি করে ফেলছেন 2,40,000 টাকা ইনভেন্টরি। 2,40,000 টাকা ইনভেন্টরি আপনার বিজনেস আর এখন আর নাই। দ্যাট ইজ গন, চলে গেছে। বুঝতে পারছেন কেন চলে গেছে? যেহেতু চলে গেছে সেটাকে কমাইতে হবে আর ওটার সাথে ডেবিট করতে হবে। যেহেতু আমি একটা জিনিসকে দেখাইতে চাই কেন চলে গেছে, কারণ খরচ হয়ে গেছে, বা ওটা আমি এটাই শো করতে, এটা আমার দরকার যে আসলে ওই বিক্রিত পণ্যের মূল্য কত, বিক্রিত পণ্যের খরচ কত, সেটা আমরা রেকর্ড রাখতে চাই। ঠিক আছে? যাতে আমি পরবর্তীতে যখন আমি লাভ বের করবো তখন যাতে আমি এই অ্যাকাউন্টটা খুঁজে পাই বা এই অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে পারি। জি স্যার। So এটা হলো this is our complete trial balance now or summary of the all accounts. ঠিক আছে? as an account আমরা যেখান থেকে জার্নিটা শুরু করি সেটা হলো যে জার্নাল। হ্যাঁ, যে প্রথমে ডেবিট ক্রেডিট লিখতে হয়। আসলে ওই ইকুয়েশন তো হলো যে মানে এটা হলো যে ফর্ম, মানে ইকুয়েশনটাকে বলা যায় ফাউন্ডেশন আর কি, এটা আমরা মাথায় করি। হ্যাঁ, বা এটা কনসেপ্ট। সো এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা ডেবিট ক্রেডিটকে চিন্তা করতে পারি এবং আমরা আমাদের প্রথম কাজ হলো অ্যাকাউন্টেন্ট হিসেবে, হ্যাঁ, বা যে কোনো মানুষ যে অ্যাকাউন্টেন্ট তার প্রথম কাজ হলো যে তাকে আমরা এরকম রসিদ দিয়ে দেই, রসিদ বা রিসিট দিয়ে দেই। সেই রিসিট গুলো ধরে ধরে সে ডেবিট ক্রেডিট লিখে ওভার দ্য পিরিয়ড, এবং যত ধরনের ট্রানজাকশন হবে সবগুলোরই সে ডেবিট ক্রেডিট লিখবে। তো লিখলে আমরা কি পাবো? যে এই ধরনের আমরা জিনিসপত্র পাবো। ওই যে মানে ওই ডেবিট ক্রেডিট লিখলে অটোমেটিক্যালি দেখা যাবে যে ওই মানে নতুন করে একটা অ্যাকাউন্ট যখনই দেখবে যে ক্যাশ ডেবিট ওনার্স ক্যাপিটাল ক্রেডিট, তখনই অটোমেটিক্যালি ক্যাশের একটা লেজার বুক তৈরি হয়ে যায়। অটোমেটিক্যালি সফটওয়্যারে ওনার্স ক্যাপিটাল একটা লেজার বুক তৈরি হয়ে যায়। তো যখনই আবার 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 যখন যদি অন্য কোনো ট্রানজাকশনে, ঠিক আছে, অন্য কোনো অল্টারনেট ডেতে বা পরবর্তীতে যদি ক্যাশ যদি আবার আসে, ক্যাশকে যদি আমাদের আবার ডেবিট বা ক্রেডিট করতে হয়, অটোমেটিক্যালি সেই ক্যাশের বুকে সেটা চলে যাবে। বুঝতে পারছেন? তো আমরা যেরকম ম্যানুয়ালি করি আসলে বোঝার জন্য, কিন্তু ইন দ্য রিয়েল লাইফ প্র্যাকটিস they will just put entry of the debit and credit and the rest of the things will be taken care by the software only. So software will automatically, it will calculate all the ledgers and the balance of the accounts.
তো তখন যদি ব্যালেন্স গুলো যখন বের হয়ে যাবে, সেই ব্যালেন্সের সামারি হলো এটা, ঠিক আছে? তো এই সামারি যখন মানে আমরা পেয়ে যাব, এটা হলো সফটওয়্যার অটোমেটিক্যালি তৈরি করে সামারি, তখন ইজিলি হলো যে আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করতে পারবো। তো আমার কাছে মনে হয় এখন ওই ব্যালেন্স শিট ট্যালেন্স শিট ও ইনকাম স্টেটমেন্ট হলো ওই সফটওয়্যার অটোমেটিক্যালি তৈরি করতে পারে, চ্যাট জিপিটি করতে পারে। আর মানে সফটওয়্যার তো মনে হয় এগুলা মানে ওদের কাছে দুধ ভাত আর কি, সফটওয়্যার গুলো অনেক দাম আর কি। স্যার আমরা পরীক্ষায় যেগুলো আনঅ্যাডজাস্ট করা লাগবে বা অ্যাডজাস্ট করা লাগে সবগুলোকে এন্ট্রি শক করে দেখাবো। ছক করে দেখাবেন, হ্যাঁ। ছক করে দেখানো দরকার নাই, এগুলো তো যেহেতু কম থাকবে আর কি। তো এইভাবে করলে করতে পারেন, আপনারা করবেন এই যে এইভাবে। কিন্তু জার্নালের জন্য মানে যদি যেটা মেইন জার্নাল, সেটার জন্য কিন্তু ছক করতে হবে, এই যে এইভাবে করবেন আর কি, ঠিক আছে? হুম, যেখানে করা আছে এভাবে করে তারপরে হলো যে আপনারা ইনকাম স্টেটমেন্টটা তৈরি করবেন। আর হলো আমাকে দেখাবেন যে আপনার এই যে বিজনেস আছে সেই বিজনেসের ওই 1 বছরের লাভ ক্ষতি আপনি আমাকে বের করে দিবেন। বিকজ ইন দ্য আর্নিং এক্সামস অল অফ ইউ আর অ্যাকাউন্টেন্ট। আপনাদের পরিচয় তখন আপনারা সবাই হলো যে হিসাব বিজ্ঞানী আর কি, ঠিক আছে? জি স্যার, আমরা ভুলে যাব আমরা যে আপনারা ভুলে যাবেন যে আপনারা যে ইঞ্জিনিয়ার ছিলেন ফর 1.5 hour, ঠিক আছে? তো আমাকে আপনার তৈরি করে দিতে হবে যে এই বিজনেসের প্রফিট কত আর এই বিজনেসের লস যদি হয় লস করে দিতে হবে, ক্যালকুলেট করে দিতে হবে, ঠিক আছে? তো আমাকে এরকম একটা স্টেটমেন্ট তৈরি করে দিতে হবে, ঠিক আছে? আবার সাইন টেন করে দিন না নিচে, সাইন টেন করে ডেট লিখে। স্যার আমরা যাতে হঠাৎ করে ইঞ্জিনিয়ার থেকে এই যে হিসাব রক্ষকে চেঞ্জ হবো স্যার, আমাদের একটু ভুল ত্রুটি হবে স্যার। তো কি হবে? আপনারা একটু দেখেন, ভুল ত্রুটি হবে স্যার আমাদের, ওইভাবে একটু দেখেন স্যার। একটু ভুল ত্রুটি থাকলে একটু আমার সঙ্গে দৃষ্টিতে দেখেন স্যার, নাম্বারটা আমার বাড়াই দিন। এটা হলো যে একটা মুভি আছে, ওই যে সাউথ ইন্ডিয়ান মুভি, ছোটবেলা যখন ছোট ছিলাম তখন হলো যে এটা আপনার ওই ডিজেল লাইনে ছাড়তো, ঠিক আছে? অপরিচিত, অপরিচিত, ঠিক আছে? বা স্ট্রেঞ্জার, এই মুভিটা দেখছেন কিনা আমি জানি না, ঠিক আছে? তো সাউথ ইন্ডিয়ান মুভি, কিন্তু ডাবিং করে হিন্দিতে দেখাইতো আর কি, চালাইতো, ঠিক আছে? হঠাৎ করে হলো যে মানে সে খুব সাদাসিধা, হঠাৎ করে হলো যে চেঞ্জ হয়ে সে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, ঠিক আছে? এভাবে হলো যে আপনাদের হঠাৎ করে হলো যে, অথবা হলো যে ধুম দেখছেন না, ধুম 3? ধুম 3 মধ্যে আমির খান মানে ওই যে অভিষেক বচ্চনের সাথে কথাবার্তা বলে, ঠিক আছে? হঠাৎ করে সমর থেকে তারপরে হয়ে যায়, ওই যে ওর বড় ভাই হয়ে যায়, ওরকম হয়ে যাবেন আপনারা, ঠিক আছে? আবার হলো যে আবার ঠিক হয়ে যাবে, স্যার হঠাৎ অ্যাকাউন্টেন্ট হয়ে যাব। হঠাৎ অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ। তখনই তো ভুলটা করবো স্যার। ভুল করবেন না, সমস্যা নেই। তো এখন আমি মানে একটা খুবই ব্রিফলি বলে দেই যে আসলে এটা কিন্তু এই মানে এই হলো যে এই ফরম্যাটে করতে হবে, ঠিক আছে? ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2024। প্রথমে লিখতে হবে যে রেভিনিউ, হ্যাঁ, সেলস রেভিনিউ। যেহেতু আপনি কত টাকার এই বছর বিক্রি করলেন, 5 লাখ টাকার, সেখান থেকে আপনার বাদ দিতে হবে সেলস রিটার্ন, পাবেন আপনার নেট সেলস। তার মানে আপনার ওই বছরে আসলে সেল হলো 4,50,000 টাকার। 4,50,000 টাকার সেল করার জন্য আপনি সেই প্রোডাক্টটা কত টাকা দিয়ে কিনছিলেন? সেই প্রোডাক্ট আপনি কিনছেন হলো 2,40,000 টাকা দিয়ে, এই যে কস্ট অফ গুডস সোল্ড। তার মানে 2,40,000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে আপনি সেটা বিক্রি করছেন 4,50,000 টাকায়। এইখান থেকে আপনার কি কি বাদ যাবে? এখান থেকে বাদ যাবে অন্যান্য খরচ, যেটা একটা বিজনেসকে ইন অপারেশন রাখতে অন্যান্য যে খরচগুলো হয়, মানে এগুলা তো মনে করেন যে মানে ঠিক আছে, কিন্তু একটা বিজনেসকে অপারেশন মানে সেল কিনলে বিক্রি করলে হবে, অনেক ধরনের খরচ আছে, অন্যান্য খরচ, হ্যাঁ। যেমন স্যালারি দিতে হবে মানুষকে, রেন্ট দিতে হবে, কারেন্ট বিল দিতে হবে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দিতে হবে, সাপ্লাইস এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এগুলো সবগুলো বাদ দিলে এই টোটাল 4,50,000 টাকার সেলকে প্রডিউস করার জন্য আমরা টোটাল খরচ করলাম কত টাকা? এই 1,59,000 টাকা আর 2,10,000 টাকা, ঠিক আছে? এই 2,10,000 টাকা খরচ করছি টোটাল, এটা হলো প্রোডাক্ট কেনার খরচ, আর বাকিগুলো অন্যান্য খরচ। তাহলে সব খরচ বাদ দিলে আমরা পাবো হলো যে টোটাল খরচ বাদ দিলে পাবো হলো যে নেট ইনকাম। ওই বছরে এই বিজনেস টোটাল কত টাকার সেল করলো এবং সেল করার জন্য টোটাল বিজনেসে খরচ কত, ঠিক আছে? এটাই হলো বিজনেসের প্রফিট, ঠিক আছে? এই বিজনেস এটার অ্যাসেটের কতখানি ব্যবহার করছে, ব্যবহার করার পরে সেটা আসলে সে কত টাকা বিক্রি করছে,
বুঝতে পারছেন সবাই ইনকাম স্টেটমেন্ট? জি স্যার। আচ্ছা, আপনারা কিন্তু মানে সব সব সিআর কি আছেন? 3 সেকশনের সিআর কি আছেন? আপনারা কি আমাকে অ্যাটেন্ডেন্সটা কিন্তু দিবেন, বুঝছেন? ওকে স্যার। সাকিব আর হলো যে সি সেকশনের সিআর কে ভুলে গেছি তো। আরমান, সাকিব আর হলো ইসে, হ্যাঁ ও তো ওই যে ইয়ে ও খুব সুন্দর নাম। স্বাধীন। স্বাধীন। স্বাধীন কথা বলতে পারতেছে না। স্যার তাহলে আমরা বের হয়ে যাব? না না ওয়েট, আমি শেষ করি, মানে এটা আর একটু করি। ব্যালেন্স শিটটা হলো এভাবে করতে হবে। ব্যালেন্স শিট হলো যে ডিসেম্বর 31, 2024। ব্যালেন্স শিটের ক্ষেত্রে হলো যে আপনার দেখাইতে হবে যে এই বিজনেসের টোটাল অ্যাসেট কত আছে, মানে বিজনেস বিক্রি করলে আমি কত টাকা পাবো এখন, ঠিক আছে? সো এটা ক্যাশ হবে, অ্যাকাউন্টস রিসিভেবল হবে। দেখেন ইনভেন্টরি, দেখেন ইনভেন্টরি কিন্তু ভ্যালু ছিল 1 লাখ, ওই যে কত যেন ছিল, 80,000 ছিল মনে হয়, সরি 2,40,000 ছিল মনে হয়, না 3 লাখ ছিল, 3 লাখ। কিন্তু ওই যে ওটা অ্যাডজাস্ট হয়ে নতুন হয়ে গেছে 60,000 টাকা। প্রিপেইড স্যালারিজ দেখেন ছিল 18,000 টাকা, কিন্তু হয়ে গেছে 12,000 টাকা। সব আপডেটেড ভ্যালু আসবে। সাপ্লাইজ ছিল 12,000 টাকা, কিন্তু 4,000 টাকা হয়ে গেছে। এগুলাই তো রিসোর্স আছে, আসলে রিসোর্স তো আপডেট হয়ে গেছে সব। এগুলাই হলো আসল ব্যালেন্স বছর শেষে। ইকুইপমেন্টের ব্যালেন্স হলো 3,70,000 হয়ে গেছে। তাহলে সবগুলা রিসোর্স যোগ করলে আমরা পাবো 5,01,000 টাকা। তার মানে এই বিজনেসে বিক্রি করলে আমরা এখন পাবো 5,01,000 টাকা, ঠিক আছে? এই 5,01,000 মধ্যে হলো অন্য মানুষকে আমার দিয়ে দিতে হবে কত টাকা? এই যে লাইবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারিজ পেয়েবল, রেন্ট পেয়েবল, নোটস পেয়েবল, টোটাল হলো 2,55,000 টাকা, ঠিক আছে? আর বাকিটা দিবে মালিক। মালিকেরটা কিভাবে পাবো আমরা? ক্যাপিটাল সে ইনভেস্ট করছিল কত টাকা, প্লাস হবে নেট ইনকাম মাইনাস ড্রয়িং, এটা পাবো টোটাল ওনার সিকিউরিটি। এই দুইটা যোগ করলে, এই লাইবিলিটিস আর ওনার সিকিউরিটি যোগ করলে কিসের সমান হবে? টোটাল অ্যাসেটের সমান হবে, তাই না? যদি না হয় তাহলে বুঝবেন যে আপনি ভুল করছেন কোথাও, ঠিক আছে? সো আমি আশা করব যে আপনারা মানে এই এইসব আলোচনা করার পরে, যেহেতু আপনাদের কাছে বিষয়গুলো অনেক সহজ, তাই না? মানে যারা প্রথম কোর্স ছিল প্রথমবার, তার জন্য ইট ওয়াজ বিট ডিফিকাল্ট বিকজ দে ডিডন্ট হ্যাভ এনি ক্লু the questions. You don't have that sample in front of you. So I hope that you will not do blunder in the exam, and I'll be a bit strict when you will correct your scripts. ছোট ছোট যদি ভুল হয়ে যায় একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। না, একটু আপনারা ভালো করে পড়াশোনা করবেন, because you know I just literally gave you whatever will come in the exam. So you just need to practice, and it will not come outside of your syllabus. Whatever I have covered in the classroom, so that will be asked in the questions only. So আপনারা প্যানিক করার কোনো কিছু নাই, ঠিক আছে? এগুলো বাইরে কিছু আসবে না। সো আমি আশা করি যে আপনারা ভালো করবেন, ব্লান্ডার করবেন না, ঠিক আছে? ব্লান্ডার হবে হলো যে পরীক্ষায় ব্লান্ডার যেটা হয় সেটা হলো যে আপনারা পরীক্ষার আগে বলবেন যে এই তো অনেক কম সিলেবাস, পারবো, ঠিক আছে, দেখলেই পারবো, এই করবো। অনেকে হলো যে পড়তে ইচ্ছা করবে না বা এই করবে না, এসে হলো উল্টা পাল্টা লিখবে আর কি, ঠিক আছে? আমার কিছু স্টুডেন্ট আগের বার হলো কোশ্চেন লিখে দিয়ে গেছিল খাতায়, ঠিক আছে? সো এগুলা করেন না, পরে পাস করে দিতে পারবো না এবার, ঠিক আছে? সো বেস্ট অফ লাক ফর ইউ। মানে আপনাদের সাথে তো মানে মিডের পরে দেখা হবে। স্যার আমরা যদি স্যার দুই একটা জার্নাল ভুল করি, এর উপরে যদি লেটার করি, এক্ষেত্রে স্যার আমরা ভুলের উপর কিছু মার্ক পাবো, মানে প্রসেস ঠিক থাকলে? নাম্বার পাবেন না আপনারা। মানে স্যার জার্নাল ভুল করলে তো ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট এগুলো সবই ভুল না না, জার্নাল ভুল করলে হ্যাঁ এগুলো ভুল হবে। তো ওইভাবে এই জন্য কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? কেয়ারফুল থাকতে হবে আর কি। সো আমি হলো যে যেটা ডিসাইড করছি যে আমি দিব না নাম্বার আর কি এবার। সো আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে, কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রিজ আরো কম থাকবে আর কি, ঠিক আছে? এতগুলো থাকবে না, ইজি থাকবে। সো আপনারা চাই যে আপনারা পারফেক্টলি করেন আর কি, ঠিক আছে? এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন হয়
প্রবলেম হয়, আপনার একটু আমি বইটা শেয়ার করে দিছি, বইয়ের হলো যে ওই চ্যাপ্টার গুলো দেখেন, মানে এখানে তো চ্যাপ্টারের নাম লেখা আছে, ওই চ্যাপ্টার গুলো দেখেন, ওই চ্যাপ্টারে দেখেন যে ওই কোশ্চেন গুলো দেখেন। যদি প্রবলেম হয় আমি সলভ করে দিব। ডেপ্রিসিয়েশনের তো থাকবে না, ডেপ্রিসিয়েশন আমরা ফাইনালের জন্য রাখবো। ডেপ্রিসিয়েশন করানো হয়েছে না আপনাদের? ডেপ্রিসিয়েশন এ সেকশনের মনে করানো হয় না, এ সেকশনের একটা ক্লাস করে নিতে হবে। এ সেকশন বাদে বি আর সি এর হয়ে গেছে ডেপ্রিসিয়েশন, মেথডস অফ ডেপ্রিসিয়েশন। স্যার মিডের পর করব। মিডের পরে করবেন? জি স্যার। ঠিক আছে, এটা অনলাইন ক্লাসে করতে হবে কিন্তু এটা যেহেতু আমাদের মিস হয়ে গেছিল ক্লাস কোন একটা, তাই না? ওকে স্যার, কিন্তু মিডের পর স্যার, যেহেতু ফাইনালে সিলেবাস। ফাইনালি সিলেবাসে নাই ডেপ্রিসিয়েশন, থাকবে না। মেথডস অফ ডেপ্রিসিয়েশন আর কি, মানে যে তিনটা মেথড আছে, স্ট্রেট লাইন, ডাবল ডিক্লাইনিং আর হলো যে ইউনিটস অফ অ্যাক্টিভিটি, ওটা থাকবে না আর কি, এটা বলতেছে আর কি। বুঝতে পারছেন কোনটা থাকবে না? আবার এটা এখান থেকে আবার ডেপ্রিসিয়েশন মানে মাথা থেকে বাদ দিয়েন না, এই যে এস্টিমেটেড, এখানে অ্যাডজাস্টিং এন্ট্রিস এর মধ্যে আবার বাদ দিয়েন না আর কি, অ্যাডজাস্টিং এন্ট্রিসে থাকবে। স্যার তাহলে তো ক্লাস করতে হবে মিডের আগে। মিডের আগে ক্লাস চাইলে করতে পারেন, মানে এটা খুবই অল্প, মানে খুবই টাইম লাগবে না আর কি, হার্ডলি টেক 20 মিনিটস, হার্ড 30 মিনিটস এরকম। ঠিক আছে, দরকার নাই যদি আমার কাছে মনে হয়, তারপর আপনার মনে স্যার হলে একটা ক্লাস নিয়েন স্যার, সিআর এখন টাইম জানাই দিবে। ঠিক আছে, ফাইন। ঠিক আছে, আপনার গুড নাইট, ভালো করে পরীক্ষা দেন সবাই। ঠিক আছে, দেখা হবে আপনাদের সবার সাথে। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, মানে আমি তো বিদায় নিয়ে নিচ্ছি আর কি। কারো কোনো কোশ্চেন আছে?